প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে। তো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের পার্টনারশিপ অ্যাকাউন্টিং আমি করাবো, পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের অ্যাডমিশন। তো অ্যাডমিশনের যে অঙ্কটি আমি করাবো সেটি দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2014 এসেছে। তো নিশ্চয়ই অঙ্কটি ইম্পর্টেন্ট, তো আপনারা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন এখানে আগে প্রশ্নটি পড়ে নিই। অপু অ্যান্ড তপু আর টু পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 5:3। বলা হয়েছে অপু এবং তপু তারা দুজন অংশীদার ব্যবসা করে যাদের অনুপাত লাভ লসের অনুপাত হলো 5:3। ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম অ্যাজ ডিসেম্বর 31, 2014। বলা হয়েছে এবং তাদের ব্যালেন্স শিট হলো নিম্নরূপ, মানে তাদের দুইজনের। এরপরে নিচেই কিছু শর্ত দেওয়া আছে। বলা হয়েছে 1/1/2015 দীপু ওয়াজ টেকেন ইনটু পার্টনারশিপ অন দ্য ফলোয়িং টার্ম। বলেছে নিচের শর্ত অনুসারে দীপু নামের একজন ব্যক্তিকে তারা অংশীদার হিসাবে নিয়োগ দিচ্ছে। তার নিচেই দেখেন আমাদের রিকোয়ার্ডে বলা হয়েছে যে জার্নাল, এরপরে রিলিভেন্ট অ্যাকাউন্ট, এরপরে ব্যালেন্স শিট নিউ। তো আমরা প্রথমে আমাদের এখানে জার্নাল করতে বলেছে, তো আমরা জার্নাল করব। তো জার্নাল করতে হলে আমাদের জার্নালের ঘরটা দেখেন ডেট, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন। যদিও আমি এক্সপ্লেনেশন দেবো না, আপনারা বই থেকে দেখে নিন। রেফারেন্স ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর উপরে অপু, তপু অ্যান্ড দীপু জার্নাল এন্ট্রিজ। তো আমরা জার্নালটি শুরু করি। জার্নাল যেহেতু আমাদের ওই নতুন যে অংশীদার তিনি যে তারিখে কারবারে যোগদান করছে সেই তারিখে আমরা লেনদেনগুলো সংগঠিত হচ্ছে, আর সেই তারিখে আমরা জার্নাল দেবো। তাই আগে আমাদের এখানে সেই তারিখটা লিখে নিতে হবে, অর্থাৎ জানুয়ারি 1, অর্থাৎ প্রত্যেক লেনদেনটি এই তারিখে হবে। তো এখানে দেখেন আমরা লেনদেন জার্নাল করতে হলে আমাদের যে ধারাবাহিক সেটা হলো উপর থেকে আমরা মানে উপরের যে ধারাবাহিকভাবে আছে সেইগুলো আমরা উপর থেকে করতে করতে আসবো, তাহলে আমাদের বাদ পড়বে না কোনো আইটেম। তো এখানে দেখেন আমরা জানি ব্যালেন্স শিটের ভিতরে কিছু আইটেম থাকে, সেগুলো আগে পুরাতন অংশীদাররা ভাগ করে নেয়। তার মধ্যে থাকে জেনারেল রিজার্ভ বা এই ধরনের কোনো ফান্ড। তো আমাদের অঙ্কে দেখেন জেনারেল রিজার্ভ আছে, তো আমরা জেনারেল রিজার্ভ আগে ভাগ করে নেব। তো জেনারেল রিজার্ভ যেহেতু লাইবিলিটিস, এখন যদি ভাগ করি তার মানে জেনারেল ওই রিজার্ভ হ্রাস পাবে, আর জেনারেল রিজার্ভ যেহেতু লাইবিলিটিস হ্রাস পেলে ডেবিট হয়, তার মানে জেনারেল রিজার্ভ ডেবিট। আর যেহেতু ভাগ করে নিয়েছে পুরাতন অংশীদার দুইজন আছে, একটা হলো অপু, তার মানে অপু ক্যাপিটাল ক্রেডিট, আর একটা হলো দীপু ক্যাপিটাল ক্রেডিট, সরি তপু ক্যাপিটাল ক্রেডিট। তো এখানে দেখেন ক্যাপিটাল ক্রেডিট হলো কেন, কারণ জেনারেল রিজার্ভ তারা ভাগ করে নিচ্ছে, মানে তারা নিজেরা নিয়ে এনেছে, তার মানে তাদের ক্যাপিটালে যোগ করে নিচ্ছে, তার মানে ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে, আর ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্রেডিট, এটা আমরা জানি। তবে এটা ভাগ হবে কিভাবে, দেখেন 20,000 টাকা ভাগ হবে 5:3 অনুপাতে। তো এই 5 আর 3 আমরা যোগ করলে হয় 8, সেই 8 দিয়ে আমরা এই 20,000কে ভাগ করব। ভাগ করলে যেটা হয় সেটাকে আমরা এই 5 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে প্রথম জন অপু পাবে, আর 3 দিয়ে গুণ করলে দ্বিতীয় জন তপু পাবে। তো আমাদের 20,000কে 8 দিয়ে ভাগ করব, করে 5 দিয়ে গুণ করলে আমাদের হয় 12,000। প্রথম জন পাবে 12,500 টাকা, আর দ্বিতীয় জন পাবে 7,500 টাকা, আর এখানে হবে আমাদের 20,000 অর্থাৎ 20,000 টাকা প্রথম জার্নাল। এরপর দেখেন আর কোনো ব্যালেন্স নেই যা ভাগ করতে হবে। নিচে এবার শর্তে চলে যায়। শর্তে 1 নম্বরে দেখেন হি উইল ব্রিং ইন টাকা 15,000, সে 15,000 টাকা নিয়ে আসবে অ্যাজ ক্যাপিটাল হিসাবে। তার মানে আমরা যদি জানি যে নতুন অংশীদার যদি কারবারে ক্যাপিটাল বাবদ ক্যাশ নিয়ে আসে, তার মানে জাবেদ হয় যেহেতু কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, ক্যাশ ডেবিট। আর কে নিয়ে আসছে, দীপু, তার মানে এখানে দীপুর ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে, তাই দীপু ক্যাপিটাল ক্রেডিট। কত টাকা, এখানে আমাদের 15,000 হবে। এরপরে আমাদের দেখেন পরের জার্নালে আছে তারপরে দেখেন কি বলেছে, অ্যান্ড টাকা 6,000 অ্যাজ গুডউইল, এবং তিনি গুডউইল বাবদ টাকা নিয়ে আসছে ফর 1/5 শেয়ার ইন দ্য ফিউচার প্রফিট, যা তার 1/5 ভবিষ্যৎ প্রফিট এর জন্য, মানে তিনি কারবার থেকে ভবিষ্যতে 1/5 প্রফিট পাবে, তার জন্য তিনি গুডউইল বাবদ কারবারে টাকা নিয়ে আসছে 6,000 টাকা। হুইচ হি অ্যাকোয়ার্ড ইকুয়ালি ফ্রম অপু অ্যান্ড তপু, যা তিনি ওই দুজনের কাছ থেকে সমানভাবে অর্জন করেছে। মানে কি বলতে বোঝানো হয়েছে, মানে যে শেয়ার তিনি পাচ্ছে 1/5, এই 1/5 অপু এবং তপু তারা দুইজন সমান ভাগে স্যাক্রিফাইস করছে, এবং সেই শেয়ারটাই তারা এই যে দীপুকে দিচ্ছে, অর্থাৎ দীপু পাচ্ছে। তো এখানে দেখেন আমরা আগেই শিখাইছি যে গুডউইল বাবদ যদি প্রিমিয়াম বা ক্যাশ নিয়ে আসা হয় তাহলে দুটি জাবেদা হয় সাধারণত। তার প্রথম জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, যেহেতু
ক্যাশ নিয়ে আসছে, কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে। আর প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট টাকা হবে 6000। এরই যে আরেকটি জাবেদায় সেটি হলো প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট 6000। আর এই প্রিমিয়াম ফর গুডউইল টাকাটা তারা দুইজন ভাগ করে নেবে। কারা দুইজন? আগে পুরাতন যে দুইজন ছিলেন অপু এবং তপু, কি অনুপাতে ভাগ করে নেবে? ত্যাগ অনুপাতে। তো দেখেন এখানে ত্যাগ অনুপাতের কথা বলা আছে যে হুইচ হি অ্যাকোয়ার্ড ইকুয়ালি ফ্রম অপু অ্যান্ড তপু, যা তিনি অর্জন করছে অপু এবং তপুর কাছ থেকে সমানভাবে। তার মানে তারা এই যে ত্যাগ করছে এই ত্যাগটা তাদের সমানভাবে, তার মানে এই প্রিমিয়াম যে গুডউইল নিয়ে আসলো তারা, সেই গুডউইলটা এখন তারা দুজন ওই স্যাক্রিফাইস রেশিও অর্থাৎ সমান অনুপাতে ভাগ করে নেবে। তার মানে অপু ক্যাপিটাল ক্রেডিট আর তপু ক্যাপিটাল ক্রেডিট। টাকা হবে 6000কে সমান অঙ্কে ভাগ করলে 3000 3000। এরপরে দেখেন ফিক্সড অ্যাসেট উইল বি রিভ্যালুড, মানে পুনর্মূল্যায়ন করা হয়েছে অ্যাট 10%, 10% হারে অ্যাবাভ ব্যালেন্স শিট ভ্যালু, মানে ব্যালেন্স শিটের যে ভ্যালুটা আছে তার 10% বেশি মূল্যায়ন করা হয়েছে। তো দেখেন বিল্ডিংয়ে আমাদের এখানে আছে 77000 টাকা, তো বিল্ডিংয়ের 10% করলে আমাদের 7000 হবে, তার মানে বিল্ডিং এখন 77000 টাকা, অর্থাৎ 7000 বৃদ্ধি পেয়েছে। তো যে 7000 বৃদ্ধি পেয়েছে সেটারই আমরা জার্নাল করি। আর আমরা জানি অ্যাসেট বৃদ্ধি পেলে অ্যাসেট ডেবিট হয়, তাহলে নিশ্চয়ই আমাদের বিল্ডিং ডেবিট। আর এখানে আমাদের বলেই দিয়েছে ফিক্সড অ্যাসেট, তার মানে ফিক্সড অ্যাসেটগুলো শুধু 10% বৃদ্ধি পাবে। তো আমাদের এখানে ফিক্সড অ্যাসেট বিল্ডিং, আমরা ফিক্সড অ্যাসেট জানি, তার মানে বিল্ডিং ডেবিট 7000 আর রিভ্যালুয়েশন ক্রেডিট 7000। এরপরে দেখেন আমাদের আর ফিক্সড অ্যাসেট আছে ফার্নিচার, ফার্নিচারও 10% বৃদ্ধি পেয়েছে। তো ফার্নিচার 10% করলে হয় 1000, তার মানে ফার্নিচার ডেবিট, এটা ওই একই নিয়মে, যেহেতু এটা এক অ্যাসেট বৃদ্ধি পেলে সেই অ্যাসেট ডেবিট হয়। আর রিভ্যালুয়েশন এখানে আমাদের ক্রেডিট হবে, রিভ্যালুয়েশন ক্রেডিট হবে 1000। হ্যাঁ, এরপরে এটা 1000। এরপরে দেখেন আমাদের আর কোনো ফিক্সড অ্যাসেট আছে কি? নেই, আমাদের আর কোনো ফিক্সড অ্যাসেট নেই, তার মানে আমাদের ফিক্সড অ্যাসেট মূল্যায়ন হয়ে গেছে। এরপরে দেখেন বলা হয়েছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ইজ টু বি ইনক্রিজ টু 10%, বলা হয়েছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট 10% বৃদ্ধি পাবে, 10% পর্যন্ত। তার মানে আগে 10% করি আমরা, অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু 10000 এসে তার 10% করলে 1000 হয়, কিন্তু আমাদের 1000 পর্যন্ত বৃদ্ধি করতে হবে। আর আমাদের অঙ্কে দেখেন অ্যালাউন্স আছে কত? 700 টাকা, আমাদের 700 আছে, তার মানে আর 300 টাকা আমাদের বাড়তি মূল্যায়ন করতে হবে। তার মানে আমাদের এটা ওই আগের মতোই, তার মানে রিভ্যালুয়েশন ডেবিট। আর যেহেতু অ্যাসেট এর উপর প্রভিশন কাটা আছে, তার মানে অ্যাসেট হ্রাস পাচ্ছে। যদিও আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করি না, আমরা প্রভিশন ফর ব্যাড ডেট বলেই ক্রেডিট করি, তার মানে আমরা এটাও ওই একইভাবে অ্যালাউন্স ফর ব্যাড ডেট বা প্রভিশন ফর ব্যাড ডেট যাই লিখি, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট টাকা হবে 300, অর্থাৎ বাড়তিটুকু আমাদের যেহেতু মূল্যায়ন করা হয়েছে 1700 আছে, তার মানে আর 300 টাকা। এরপরে দেখেন এ লাইবিলিটি ফর নোট ডিসকাউন্টেড ইজ টু বি ক্রিয়েটেড ফর টাকা 5000, বলা হয়েছে যে একটা নোট ডিসকাউন্ট করা হয়েছিল, তার বিপরীতে একটি লাইবিলিটিস তৈরি হয়েছে। তো এটি যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ব্যাখ্যা করলে এইভাবে আসবে যে আমাদের একটা নোট ছিল, সেই নোট আমরা যে কোনো কারো কাছ থেকে ডিসকাউন্ট করে দিলাম, অর্থাৎ ব্যাংকের কাছে ডিসকাউন্ট করলাম, মানে বাটা করলাম, কিন্তু যে ব্যক্তির টাকা দেওয়ার কথা ছিল ওই ব্যক্তি হয়তো ওই ডিসকাউন্টে মানে নির্দিষ্ট সময়ে টাকা দিতে পারেনি, তাই আমাদেরকে ওই ডিসকাউন্ট সহ এখন টাকা পরিশোধ করতে হবে। আর সেই ডিসকাউন্টটাই হলো 5000। যদিও আমি এটি সংক্ষেপে বুঝালাম, যদি পরবর্তীতে সুযোগ হয় আমি আরও বিস্তারিত বুঝাবো। এক কথায় আপনারা বুঝে নেন এইভাবে যে একটা লাইবিলিটিস তৈরি হয়েছে নোট ডিসকাউন্ট বাবদ, তো লাইবিলিটিস বৃদ্ধি পাচ্ছে, তার মানে লাইবিলিটিস বৃদ্ধি পেলে নিশ্চয়ই ক্রেডিট হবে, তাহলে নিশ্চয়ই রিভ্যালুয়েশন ডেবিট হবে, তার মানে রিভ্যালুয়েশন ডেবিট টাকা হবে 5000। আর আমাদের এখানের এ লাইবিলিটিস ফর নোট ডিসকাউন্ট ক্রেডিট হবে, লাইবিলিটি ফর নোটস ডিসকাউন্ট
ক্রেডিট হবে। এটি ছিল আমাদের জার্নাল। তো আমাদের এরপরও আরও কিছু জার্নাল হবে, আরেকটি সেটি হলো রিভ্যালুয়েশনের জার্নাল। তো এই রিভ্যালুয়েশনের জার্নাল আমরা এখান থেকেও হিসাব করে করতে পারি এবং আমরা পরবর্তীতে ওই ব্যালেন্স করে ওখান থেকে হিসাব করেও এখানে নিয়ে আসতে পারি। যদি আগে এটা করি তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এই ব্যালেন্সটা ওখানে যে আমার ব্যালেন্স হিসাবে মিলে যাবে। তো আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাই করি, যেহেতু আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমাদেরকে এখানে চেয়েছে। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমাদের দেখেন, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা এটা বিতে আমাদের চেয়েছে যে রিলিভেন্ট অ্যাকাউন্ট। রিলিভেন্ট অ্যাকাউন্ট বলতে বোঝায় যে এখানে মোটামুটি যে জার্নালগুলো আমাদের করা উচিত বা না করলে অঙ্ক করার ক্ষেত্রে ঝামেলা হবে সেটি দেখেন। এখানে রিভ্যালুয়েশন একটি অ্যাকাউন্ট, এরপরে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর সাধারণত ক্যাশ অ্যাকাউন্ট, এই তিনটাই আমরা করে থাকি। আমিও এই তিনটাই আপনাদেরকে এখন দেখাবো। তো রিলিভেন্ট অ্যাকাউন্ট হিসাবে যেটা আমাদের বিতে চাওয়া হয়েছে। তো এখানে দেখেন লেজারের যে ঘর আমরা জানি, রিলিভেন্ট অ্যাকাউন্টের যে ঘর ডেবিট, ক্রেডিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট টাইটেলস টাকা, অ্যাকাউন্ট টাইটেলস টাকা। এরপরে দেখেন আমরা যেহেতু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করছি, তার মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যে জার্নালে আছে সেই জার্নালে চলে যাব। তো প্রথম দেখেন বিল্ডিং আছে, বিল্ডিং আমার রিভ্যালুয়েশন ক্রেডিট দিকে, তার মানে বিল্ডিং আমার ক্রেডিট দিকে চলে যাবে। এক্ষেত্রে মনে রাখবেন সর্বদাই যে অ্যাকাউন্ট করব সেই অ্যাকাউন্ট যেদিকে সেদিকে তার বিপরীত আইটেম যাবে। তো এখানে দেখেন রিভ্যালুয়েশন ক্রেডিট, তার মানে ক্রেডিট দিকে যাবে, কি আইটেম বলে যাবে, বিল্ডিং বলে, টাকা 7000। এরপরে দেখেন এই পরের ফার্নিচার ওই একইভাবে যাবে ফার্নিচার, এখানেও আমাদের টাকা 1000। এরপরে দেখেন রিভ্যালুয়েশন ডেবিট দিকে আছে, তার মানে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট দিকে যাবে, তার মানে অ্যালাউন্স ফর ব্যাড ডেট। তো অ্যালাউন্স ফর ব্যাড ডেট 300 টাকা। এরপরে আরেকটি রিভ্যালুয়েশন আছে, এটাও ডেবিট, তার মানে রিভ্যালুয়েশনের ডেবিট, তার বিপরীত এন্ট্রি কি, লায়াবিলিটি ফর নোটস ডিসকাউন্ট। লায়াবিলিটি ফর নোট ডিসকাউন্ট কত, 5000 টাকা। আমরা এইগুলো লিখে নিলাম। এখন আমাদের যে কাজ সেটি হলো যে আমাদের ব্যালেন্স বের করা। আর ব্যালেন্স বের করতে হলে আমাদের দেখতে হবে যে পাশে বেশি আছে সে পাশে আগে আমরা যোগ করব। তো এখানে দেখেন আমাদের ক্রেডিট পাশে বেশি আছে, তো ক্রেডিট পাশে যোগ করলে আমাদের আসে 8000। আমরা 8000 যোগ করলাম, করে আমরা ওই 8000 আমরা বিপরীত পাশে অর্থাৎ ডেবিট দিকে নিয়ে চলে আসবো। আর আমাদের এখানে যে পার্থক্য আসবে সেটা আমাদের দেখেন 5000 আর এই 300 যোগ করলে আমাদের আসে 5300, তার থেকে 8000 বাদ দিলে আমাদের আসে 2700। এই 2700ই হলো আমাদের এই যে রিভ্যালুয়েশনের প্রফিট। তো এই রিভ্যালুয়েশনের এই যে এই প্রফিট, ক্রেডিট ব্যালেন্স যেহেতু হয়েছে সেহেতু প্রফিট, যদি ডেবিট ব্যালেন্স হতো তাহলে নেট লস হতো। তো আমরা এই প্রফিটটা এখন ভাগ করব কাদের মধ্যে, এটা আমরা ভাগ করব পুরাতন অংশীদারের মধ্যে। তাই আমাদের এখানে লিখতে হবে প্রফিট ট্রান্সফার টু, প্রফিট ট্রান্সফার টু, আমরা এখানে লিখব অপু ক্যাপিটাল, আর একটা হলো তপু ক্যাপিটাল। টাকা হবে দেখেন এই 2700, ওই যে 5-3 অনুপাতে, এই 5 আর 3 অনুপাতে, তার মানে 5 আর 3 যোগ করলে 7, 7 দিয়ে 5 আর 3 যোগ করলে 8, 8 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ করব, 8 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব। তো আমাদের প্রথম জনের আসে হলো 1688 টাকা, দ্বিতীয় জনের আসে হলো 1012 টাকা। এটা যোগ করলে আমাদের এখানে আসে 2700 টাকা। এইটাই আমাদের আবার জার্নাল করতে হবে। তো যেহেতু রিভ্যালুয়েশন ডেবিট দিকে ব্যালেন্সটা বের হয়েছে, যদিও এটা ক্রেডিট ব্যালেন্স, তাহলে এখন রিভ্যালুয়েশন ডেবিট হবে আর নিশ্চয়ই এই ক্যাপিটাল ক্রেডিট হবে। তাই আমরা এখানে লিখব পরের যে জার্নাল আমাদের বাকি ছিল, রিভ্যালুয়েশন ডেবিট, অপু ক্যাপিটাল আর তপু ক্যাপিটাল ক্রেডিট। টাকা হবে 2700 আর এর অপু ক্রেডিট হবে 1688 টাকা, তপু ক্রেডিট হবে 1012 টাকা, অর্থাৎ আমাদের যে ব্যালেন্সটা বের হয়েছিল সেটা। এরপরে আমরা দেখেন আমাদের পরের যে অ্যাকাউন্টটা করবে সেটি হলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো আমরা এখানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ঘরটা আমরা কেটে রেখেছি, যদিও আমরা এখানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অপু, তপু, দীপু অর্থাৎ তিনজনের নামই আমরা ব্যবহার করেছি। তিনটা ঘরে তিনজনেরই আমরা ব্যালেন্স বের করব ক্যাপিটালের, সেজন্য তিনটা আমরা ঘর কেটে নিয়েছি। তো এখানে দেখেন ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হলে আগে আমাদের ব্যালেন্স বিডি বলে নিয়ে আসতে হবে, অর্থাৎ ব্যালেন্স আমাদের অঙ্কে যেটা দেওয়া ছিল পুরাতন ব্যালেন্স শিটে সেখান থেকে। তো পুরাতন ব্যালেন্স শিটে দেখেন আমাদের অপুর ক্যাপিটাল ছিল 30,000,
আর তপুর ক্যাপিটাল ছিল 20,000। আমরা এটি আগে ব্যালেন্স বিডি বলে ক্রেডিট দিকে লিখে নেব। এরপরে আমরা দেখেন জার্নালে চলে যাব। তো জার্নালে দেখেন আমাদের জেনারেল রিজার্ভ ডেবিট আর অপু ক্যাপিটাল আর তপু ক্যাপিটাল ক্রেডিট, তার মানে ক্রেডিট দিকে আমাদের জেনারেল রিজার্ভ বলে যাবে। তো আমরা এখানে জেনারেল রিজার্ভ দেখেন আমরা ক্রেডিট দিকে যার যার ঘরে তার তার টাকাটা বসাবো। 12,500, এখানে 7,500। আপনারা এই নিয়ম জানেন, যেহেতু ক্রেডিট ক্যাপিটাল তাই ক্রেডিট দিকে যাবে, তার বিপরীতে জেনারেল রিজার্ভ বলে। পরে দেখেন দীপু যে ক্যাশ নিয়ে আসছে সেটার জন্য দীপু ক্যাপিটাল ক্রেডিট হয়েছে, তার মানে ক্রেডিট দিকে ক্যাশ বলে যাবে, শুধুমাত্র দীপুর ঘরে যাবে, কারণ এটা দীপুর বিপরীতে শুধু দীপু ক্যাপিটাল হিসাবেই আছে। এরপরে দেখেন আর পরে দেখেন প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, এরপরে অপো ক্যাপিটাল তপো ক্যাপিটাল ক্রেডিট। তো আমরা এখানে বিপরীতে প্রিমিয়াম ফর গুডউইল, তো আমরা প্রিমিয়াম ফর গুডউইল বলে লাগবো। টাকা দেখেন 3,000, এটাও আমাদের 3,000। এরপরে দেখেন আমাদের আরেকটি জার্নাল আছে, শেষ যে জার্নাল সেটাও দেখেন অপো ক্যাপিটাল আর তপো ক্যাপিটাল, তার বিপরীতে রিভ্যালুয়েশন। তো আমরা এখানে রিভ্যালুয়েশন বলে লিখি। যার যার ঘরে তার তার টাকা 1,688 আর এখানে 1,012, অর্থাৎ অপুর ঘরে যা তাই এবং তপুর ঘরে যা তাই। এরপরে আমাদের যে কাজ সেটি হলো আমাদের ব্যালেন্স বের করা। তো ব্যালেন্স বের করতে হলে আমাদের যে পাশে অ্যামাউন্ট বেশি সে পাশে আগে যোগ করতে হবে। যদিও আমাদের এখানে সবগুলোই ক্রেডিট ব্যালেন্স, কোনো ডেবিট ব্যালেন্স নেই, ডেবিট দিয়ে কোনো টাকা বসেনি, ক্রেডিট দিকে বসেছে, তার মানে ক্রেডিট ব্যালেন্সই হবে। তো ক্রেডিট দিকে আমরা আজকে যোগ করি। তো প্রথমে আমরা যোগ করব অপুর ঘরে। তো অপুর ঘরে যোগ করলে আমাদের এখানে হবে 47,188, আর তপুর ঘরে আসবে 31,512, 31,512, আর দীপুর ঘরে আসবে হলো 15,000। এটা আমরা ক্লোজ করলাম। এরপরে ওই টাকাটাই আমরা আবার বিপরীত অর্থাৎ ডেবিট দিকে আমরা নিয়ে আসবো। 47,188, এরপরে 31,512, এরপরে 15,000। এরপরে আমরা যেটি বের করবো সেটি হলো ব্যালেন্স সিডি অর্থাৎ পার্থক্য। তো এখানে দেখেন পার্থক্য ওই একই টাকা, এখানে কোনো অ্যামাউন্ট নেই, যদি থাকতো বিয়োগ হতো, যেহেতু নেই ওইটাই আমাদের এখানে পার্থক্য। তার মানে 47,188, 31,512 আর 15,000, এটিই হলো আমাদের ক্যাপিটাল ব্যালেন্স। এরপরে দেখেন আমরা আরেকটি রিলিভেন্ট অ্যাকাউন্টের আরেকটি হিসাব করব, সেটা হলো ক্যাশ ব্যালেন্স। তো আমাদের এটাও ক্যাশ করতে হলে আমাদের আগে দেখতে হবে অঙ্কে ক্যাশের যে ব্যালেন্স আছে, অর্থাৎ আগের যে পুরাতন ব্যালেন্স শিটে সেই ক্যাশ ব্যালেন্সটা আমরা আগে নিয়ে আসবো ব্যালেন্স বিডি বলে। যারই আমরা অ্যাকাউন্ট করি মনে রাখবেন তারই ব্যালেন্স থাকলে আমাদের সেটা আগে ব্যালেন্স বিডি বলে আমরা নিয়ে আসবো। তো এখানে ব্যালেন্স বিডি কত 10,700। এরপরে আমাদের যে কাজ সেটা হলো জার্নাল থেকে আমরা দেখব কোন জায়গায় ক্যাশ আছে। তো দেখেন আমাদের প্রথম জার্নালে নেই, দ্বিতীয় জার্নালে ক্যাশ ডেবিট দিকে আছে, তার মানে ডেবিট দিকে আমাদের আইটেমটি বসবে, তবে দীপু ক্যাপিটাল বলে। দীপু যেহেতু বিপরীত এন্ট্রি দীপু ক্যাপিটাল, টাকা হবে 15,000। এরপরে দেখেন পরেরটা আছে প্রিমিয়াম ফর গুডউইল, তার মানে আমাদের ক্যাশ ডেবিট, তার মানে ডেবিট দিকে প্রিমিয়াম ফর গুডউইল, আমাদের টাকা আসবে 6,000। এরপরে আমাদের আর কোনো ক্যাশ আইটেম এখানে নেই, তার মানে আর কোনো লেনদেন এখানে আসবে না। এবার আমাদের ব্যালেন্স বের করতে হবে, আর ব্যালেন্স বের করতে হলে ওই আগের মতোই যোগ করতে হবে ডেবিট দিকে, যেহেতু অ্যামাউন্ট সবগুলো ডেবিট দিকে বসেছে তাই ডেবিট দিকে আগে যোগ করব। তো ডেবিট দিকে যোগ করলে আমাদের যেটি আসে সেটি হলো 31,700, এইটাই আমরা ক্রেডিট দিকে নিয়ে যাব 31,700। এবার ব্যালেন্স সিডি আমরা বের করব। তো আমাদের এটাও দেখেন ব্যালেন্স সিডি ওই টাকাই বসছে, অর্থাৎ কোনো পার্থক্য এখানে নেই, আগে কোনো অ্যামাউন্ট ছিল না, তার মানে 31,700 টাকায় আমাদের হলো ক্যাশের ব্যালেন্স। এটি ছিল আমাদের বি অর্থাৎ রিলিভেন্ট অ্যাকাউন্ট। আমরা করলাম রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল এবং ক্যাশ অ্যাকাউন্ট। এখন আমরা যে কাজ করব সেটি হলো আমাদের ব্যালেন্স শিট করতে বলেছে, সি নাম্বারে নিউ ব্যালেন্স শিট। তাই দেখেন ঘরটা অপু তপু অ্যান্ড দীপু ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 1 জানুয়ারি 2015, অর্থাৎ যে তারিখে নতুন অংশীদার কারবারে যোগদান করেছে সেই তারিখেই আমরা ব্যালেন্স শিট করছি, তাই ওই তারিখেই আমাদের এখানে লিখতে হবে। তো ব্যালেন্স শিট করতে হলে আমরা আগেই নিয়ম জানি যে
অ্যাসেটগুলো আমাদের আছে, সেই অ্যাসেটগুলো যা বৃদ্ধি পেয়েছে সেগুলো সেই অনুযায়ী বসাবো। তো আমাদের এখানে দেখেন বিল্ডিং, আমাদের অ্যাসেট দিকে আগে আছে বিল্ডিং, তো আমরা আগে বিল্ডিং লিখি। তো বিল্ডিং দেখেন আমাদের পুরাতন ব্যালেন্স শিটে ছিল 70,000, কিন্তু আমাদের নতুন ব্যালেন্স শিটে দেখেন আমাদের 7,000 কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তার মানে ইনক্রিজ হয়েছে। যদি আমরা এটা ব্র্যাকেটে যোগ করে দেখাই তাও হবে, যদি আমি এইভাবে দেখাই তাও হবে, যেটা অ্যাড ইনক্রিজ কত 7,000, আর আমাদের এখানে যোগ করলে 77,000 আসে। এরপরে দেখেন ফার্নিচারের দেখেন 10,000 ছিল, আর আমাদের এখানে এটাও আমাদের বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ 10% বৃদ্ধি পেয়েছে। তো 10% বৃদ্ধি মানে 1,000 টাকা আমাদের এই যে ব্যালেন্স সমন্বয়টি দেওয়া আছে যে ফিক্সড অ্যাসেট উইল বি রিভ্যালুড অ্যাট 10% অ্যাবাভ ব্যালেন্স শিট। তার মানে ফিক্সড অ্যাসেট যা ছিল এখন যেটা আমার অ্যামাউন্ট দাঁড়াইছে এই তারিখে সেটা বসাতে হবে। তার মানে আমাদের এখানে 11 অর্থাৎ 11,000 আসবে। এরপরে দেখেন আমাদের এর আগে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এর অ্যাকাউন্ট রিসিভেবলটা আমরা লিখি অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের আছে 10,000 আমরা লিখলাম, আর আমাদের অ্যালাউন্স আছে 10%, তার মানে 1,000 টাকা। যদিও আমাদের এখানে 10,000 বলেই দিয়েছে যে ইনক্রিজ হবে 10%, তো 10,000-এর 10% করলে আমাদের আসে 1,000, আর আমার যেহেতু 700 ছিল মোট 1,000 হবে, তার মানে সেই 1,000 10% করে হয়েছে, ওইটা আমরা বাদ দিয়ে 9,000 বসাবো। এরপরে দেখেন আমাদের ক্যাশ, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যাশের দেখেন আমরা এখানে লেজার করেছি, ওই লেজারের যে ব্যালেন্স এসেছে সেটা যদি এখানে আমরা এই ক্যাশের এই লেজারটি যদি না করতাম তাহলে আমরা যোগ করে বসাতাম, যে আমাদের এখানে জার্নাল থেকে যেভাবে আমরা এর আগে ক্লাসগুলোতে করেছি সেইভাবে আমরা করতাম। এরপরে আমাদের অ্যাসেটে আর কোনো আইটেম নেই, আমাদের এবার লাইবিলিটিসের দিকে দেখব। লাইবিলিটিস আমাদের প্রথমে অ্যাকাউন্টস পেয়েবল আমাদের 30,000 কোনো বাড়ি নিয়ে এখানে ওইটাই আমাদের ছিল 30,000। এরপরে জেনারেল রিজার্ভ নেই, আমরা ওইটা নেই, আমাদের জেনারেল রিজার্ভ ভাগ করে নিয়েছি। এরপরে আমরা নতুন একটা লাইবিলিটিস আমাদের এই অঙ্কের সৃষ্টি হয়েছে, সেই লাইবিলিটিসটা আমরা লিখবো। তবে এটা আমাদের খেয়াল রাখতে হবে কীভাবে, যে আমরা যে জার্নালগুলো দিয়েছি সেখানে কিন্তু প্রত্যেকটা লেনদেনই কিন্তু আমার এই ব্যালেন্স শিটকে প্রভাবিত করে। এখন আপনারা হয়তো মনে করতে পারেন জেনারেল রিজার্ভ কীভাবে প্রভাবিত করলো। দেখেন জেনারেল রিজার্ভ এখানে লেনদেন দিয়েছি, আমরা জেনারেল রিজার্ভ ডেবিট করেছি, আর আমার ব্যালেন্স শিটে দেখেন জেনারেল রিজার্ভ ছিল ক্রেডিট দিকে, তার মানে ডেবিট ক্রেডিট আমার 20,000 ডেবিট ক্রেডিট আমার 0 হয়ে গেল, তাই জেনারেল রিজার্ভ এখানে আসলো না। এইভাবে আপনারা খেয়াল করবেন। আর যেগুলো লেজারে গেছে সেগুলো তো তার ব্যালেন্স তো লেজার থেকে আমরা এখানে আনছি, আর যেগুলো লেজারে আমাদের যায়নি সেইগুলো আমাদের এখানে ওইভাবে চিন্তা করতে হবে। তো এখানে দেখেন একটা লাইবিলিটিস তৈরি হয়েছে, সেটা হলো লাইবিলিটিস ফর নোট ডিসকাউন্ট। এই লাইবিলিটিস ফর নোট ডিসকাউন্ট এইটা আমরা এখানে লিখবো। তার মানে লাইবিলিটি ফর নোটস ডিসকাউন্ট, লাইবিলিটিস ফর নোট ডিসকাউন্ট কত 5,000 আমরা লিখলাম। এরপরে আমরা যেটা করব সেটি ক্যাপিটালের যে ব্যালেন্স সেটা আমরা লিখবো। তো ক্যাপিটালে 3 জন ছিল, অপু, তপু আর নতুন যে এসেছে দীপু। দেখেন 3 জনেরই ক্যাপিটাল ব্যালেন্স আমরা আগেই করে নিয়েছি, ওই ব্যালেন্সটাই আমরা কিন্তু এখানে লিখবো। তো এই ব্যালেন্স প্রথমে 47,188 ছিল আপনার অপু, তার মানে 47,000 আমরা একবার এই টাকার ঘরে লিখি 47,188। এরপরে ছিল 31,512, এরপরে ছিল 15,000 অর্থাৎ 15,000। এবার আমাদের আর কোনো আইটেম কিন্তু বাদ রইল না। এরপরে আমরা যে কাজ করব সেটি আমরা কি করব, এই ব্যালেন্স যোগ করে দেব। তো ব্যালেন্স যোগ করলে আমাদের এখানে ডেবিট দিকে অর্থাৎ অ্যাসেটে আসে 1,28,700, ক্রেডিট অর্থাৎ লাইবিলিটিস দিকেও আমাদের আসবে 1,28,700। এটি ছিল আমাদের ব্যালেন্স শিট। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।